অতীতের ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষ ও ভবিষ্যতের ভারতবর্ষ। প্রাচীন ধর্ম সনাতন বলুন, হিন্দু ধর্ম বলুন, ভারতে যে আদি ধর্ম এবং তার সংস্কৃতি এবং যে সমস্ত ধর্মীয় পুস্তক আছে, যারা সেই ধর্মীয় পুস্তক বর্তমানে পড়তে পারে ও বিচার বিশ্লেষণ করতে পারে, তাদের মাধ্যমে আমরা শুনেছি যে নারায়ণের শেষ অবতার কল্কি অবতার ভারতবর্ষে জন্মগ্রহণ করবে ও ভারতকে উদ্ধার করবে। এবং তাদের বক্তব্য শুনে এইটুকুনি মনে হয়েছে যে ভারতই হবে সর্বশ্রেষ্ঠ, ভারতই নেতৃত্ব দিবে গোটা বিশ্বকে, ভারত থেকেই বাকি দেশের উদ্ভব, গঠন, ভাঙা, ধ্বংস, সৃষ্টি ভারত থেকেই হবে। অর্থাৎ ভারতই হচ্ছে বিশ্বের মধ্যে 1 নম্বর দেশ হবে, যে দেশের নেতা বা ভগবান বা রাজা গোটা বিশ্বকে পরিচালনা করবে। সেখানে শুরুটা এইভাবেই হবে যে ভারতের পক্ষে কিছু দেশ থাকবে, ভারতের বিপক্ষে কিছু দেশ থাকবে, একটা মহাসংগ্রামের কথা বলা হয়েছে। তারপরে ভারত নেতৃত্ব দিবে, প্রতিষ্ঠিত হবে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়বে এবং গোটা বিশ্ব ভারত দ্বারা পরিচালিত হবে। কিন্তু বর্তমান সময়ে ভারতকে দেখে কি মনে হয় যে ভারত গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে? কারণ এই কয়েক বছরের বিদেশ নীতি দেখলে পরিষ্কার বোঝা যায় যে ভারত যথেষ্ট পরিমাণের চাপে। একটিও প্রতিবেশী দেশ নেই যে ভারতের প্রতি মন থেকে, হৃদয় থেকে, সব দিক থেকে ভারতকে সে সাপোর্ট করে বা সহযোগিতা করে। প্রতিবেশী দেশরা কিছু এখন প্রত্যক্ষভাবে আমাদের বিরোধিতা করছে, কিছু চুপ করে আছে, কিছু যেহেতু ভারত থেকে কিছু পায় তাই কোনো রকমে চুপ করে আছে, কিন্তু পুরোপুরি ভারতের বিরুদ্ধাচরণ করে যখনই সুযোগ পায়। এবার প্রতিবেশী দেশের বাইরে যদি যাই, সেখানে চীন আছে, রাশিয়া আছে, আমেরিকা আছে, ইউরোপের গোষ্ঠী আছে, আর কিছু মুসলিম কান্ট্রি তাদের নিজস্ব কিছু ইউনিয়ন আছে। তাহলে ভারত কোথায়? ভারত কি করে ভবিষ্যতে গোটা বিশ্বকে নেতৃত্ব দিতে পারে? কি করে ভারতই সর্বশ্রেষ্ঠ হতে পারে, যেখানে প্রায় বিশ্ব, প্রায় মানে অর্ধেকের বেশি বিশ্ব ভারতের বিরুদ্ধে? কেউ প্রত্যক্ষভাবে, কেউ এমনভাবে জোট করেছে যে ঘুরে ফিরে সে ভারতের বিরুদ্ধেই উঠে দাঁড়াচ্ছে। তাহলে কল্কি অবতার আসবে, এসে একাই ছোট একটা দেশ থেকে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, এটা আমরা কি করে মানতে পারি বর্তমান ভারতের পরিপ্রেক্ষিতে? কারণ যে দেশের কেবলমাত্র সেনাটাই নিজস্ব আছে, কারণ ভারতের জনসংখ্যা বেশি, তাই সেনা বা লোকবলটা বেশি, কিন্তু যত আধুনিক অস্ত্র হয় আমাদের আমেরিকার উপর নির্ভর করতে হয়, নাহলে রাশিয়ার উপর নির্ভর করতে হয়, নাহলে ফ্রান্সের উপর নির্ভর করতে হয়, না হলে ইসরায়েলের উপর নির্ভর করতে হয়। আজও পর্যন্ত ভারতের যুদ্ধ বিমান একটাও নিজস্ব তৈরি নয়, যার ইঞ্জিন থেকে নাট বোল্ট থেকে আরম্ভ করে সিট কভার থেকে পুরোটা পুরো ভারতীয়, আজও পর্যন্ত নেই। সেই দেশ কি করে অন্য দেশের উপরে প্রভাব বিস্তার করতে পারে? আমার মাথায় এটা আসছে না। কারণ মিসাইল থেকে, ট্যাঙ্ক থেকে, যুদ্ধ বিমান থেকে, মিসাইল ও ড্রোন, বর্তমানে সমস্ত টেকনোলজি বেশ কিছু আমাদের বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। তাহলে আমরা কি করে সর্বশ্রেষ্ঠ হব ভবিষ্যতে? যেখানে রাশিয়া বিশাল বড় একটা দেশ, তার অস্ত্র ভাণ্ডার যথেষ্ট আধুনিক। চীন বড় কোনো যুদ্ধ না করলেও সে প্রতিদিন নানা রকম নতুন নতুন অস্ত্র
তারা তৈরি করছে এবং জমা করছে। আর আমেরিকা তো তার দাদাগিরি সে প্রথম থেকে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে। এছাড়া আছে বেশ কিছু ইউরোপীয় গোষ্ঠী, তাদের কাছেও সব নানা রকমের আধুনিক মারণাস্ত্র আছে। তাহলে ভারত কী করে ভবিষ্যতে গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে বা গোটা বিশ্বের উপর বিজয় প্রতিষ্ঠা করবে, যেখানে ভারতের নিজস্ব কোনো আধুনিক অস্ত্র, ভারতের তৈরি কোনো আধুনিক অস্ত্র যা ভারতেই তৈরি হয়, তার সমস্ত কিছু ভারত থেকেই উৎপাদন হয় বা তৈরি হয়, নিয়ন্ত্রণ করে, এরকম আজও পর্যন্ত আমার চোখে পড়ছে না। তাহলে হিন্দু ধর্মের যে সমস্ত পুস্তক তা কি মিথ্যা? সেটা কি মিথ্যা যে ভারত গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে? মিথ্যা নয়, কারণ ভারত তার নিজের শক্তিকে চিনতে বা বুঝতে পারছে না। যন্ত্রচালিত অস্ত্র দিয়ে না অতীতে, না বর্তমানে, আর না ভবিষ্যতে ভারত গোটা বিশ্বের উপর বিজয়ী লাভ করতে পারে। তার ভারতের কাছে তেমন কিছুই নেই যা গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করে এই আধুনিক অস্ত্রের দ্বারা। তাহলে ভবিষ্যতে কী হবে? ভবিষ্যতে এমন যুদ্ধ হবেই না, বা ভারত ওই যুদ্ধের মাধ্যমে কখনোই বিজয় লাভ করতে পারবে না। জয় বা যুদ্ধ জয় কেবলমাত্র তন্ত্র মন্ত্র পূজা ইত্যাদি দ্বারাই সম্ভব, নাহলে ভারতের পক্ষে গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়া কোনোভাবেই সম্ভব নয় বর্তমান অস্ত্রশস্ত্রের দ্বারা। কিছু ফাইটার জেট কিনলাম, আমেরিকা থেকে ইঞ্জিন কিনলাম, আর ইসরায়েল থেকে অ্যান্টি মিসাইল সিস্টেম কিনলাম, এই রকম করে অর্থ অপচয় না করে বরঞ্চ সেই সমস্ত সাধু সন্ত কাছে ভারতের নেতৃত্ব যারা দিচ্ছে তাদের যাওয়া উচিত, এবং তা গোপনে যাওয়া উচিত। তাদের সাথে সলাহ পরামর্শ করা উচিত, কাদের সাথে আমরা বন্ধুত্ব করব, কাদের সাথে করব না, কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাদের সাথে গোপনে আলোচনা করা উচিত, এবং সেটা কোনোভাবেই প্রচার মাধ্যমে আসা উচিত নয়। এবং যে সমস্ত মনীষী যারা এখনও সাধুসন্ত, যারা এখনও নিরিবিলিতে সম্পূর্ণ মিডিয়ার বাইরে গিয়ে তপস্যা করছে, তাদের সাথে আলোচনা করে ভারতের বিদেশ নীতিও ঠিক করা উচিত, এবং ভারতকে মজবুত করার জন্য যে পদ্ধতি যাওয়া উচিত সেই পদ্ধতিতে এগোনো উচিত।